আসসালামু আলাইকুম। আমরা তাহলে আনুষ্ঠানিকভাবে আমাদের ক্লাসটি এখন শুরু করছি। যারা আমাদের যুক্ত হতে পেরেছে ধন্যবাদ। যারা যুক্ত হতে পারেনি তারা তাদের জন্য রেকর্ডিং আছে এবং লাইভ আছে। আপনারা যেকোনো একটা থেকে ক্লাসটা দেখে নেবেন। তো আমাদের আশা করি আপনারা শীটটা ডাউনলোড করতে পারছেন। আমাকে কি শোনা যাচ্ছে? ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন? আমাদের শীট আমরা দিয়ে দিয়েছি। আমাদের এই যে গ্রুপ আছে, আমরা গ্রুপে আপনাদেরকে শীট দিয়ে দিয়েছি এবং এই দেখেন আপনার আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপেও আমরা শীট দিয়ে দিয়েছি। পাশাপাশি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও শীটটা দিয়ে দিয়েছি। সবাই এখান থেকে আর কি ডাউনলোড করে নিয়ে তারপরে ক্লাসে যুক্ত হবেন, এইটুকুই, আর কিছু না। তো ঠিক আছে, আমরা শীটটা ওপেন করছি। যেহেতু আমরা প্রথমে এই ক্লাসটা ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর রাখছি, আর এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা শুধুমাত্র যে আপনার রিটেনের জন্য তা না, প্রিলিমিনার জন্য, সবকিছুর জন্য। কারণ এই ক্লাসটার দ্বারা আমরা আজকে শিখতে পারবো যে কোন পার্শ্ববর্তীতে পরে কোন পার্শ্ববর্তী বসাতে হয়, বা একটা সেন্টেন্স যখন আমি মনের মাধুরী মিশায় লিখবো, তখন আসলে ওই সেন্টেন্সটার কোন কোন অংশ আমাদের কাজে লাগে, বা একটা সেন্টেন্সের মধ্যে কি কি অংশ থাকতে পারে, আমাদের এটা হচ্ছে ভাবার বিষয়। তাহলে আমরা যদি প্রথমে চিন্তা করি যে একটা সেন্টেন্সের মধ্যে আসলে কি কি থাকে। ধরেন আপনি একটা বাক্য লিখবেন, তাহলে এই বাক্যর ভিতরে আপনার কি কি থাকতে পারে, প্রথমে আসলে আপনি এই জিনিসটা চিন্তা করেন। আমি একটা বাক্য লিখবো, এর মধ্যে কি কি অন্তর্ভুক্ত হতে পারে। এই বাক্যর মধ্যে যেমন আমি কয়েকটা ক্লু দিচ্ছি। ধরেন মনে করেন যে এই বাক্যের মধ্যে থাকতে পারে যে কে কাজটা করছে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। কে কাজটা করছে এটা থাকতে পারে, এটা থাকে। এরপরে কি কাজ করছে এটা থাকে। আচ্ছা, আর কি থাকতে পারে আপনারা একটু, যারা ক্লাসে যুক্ত হয়েছেন বলার চেষ্টা করেন, দেখি আমরা একটু শুনি। আর কি থাকতে পারে মনে হয় এর বাইরে? কি করছে, কিভাবে করছে, কোথায় করছে, কেন কিভাবে করছে, করছে। হ্যাঁ, হ্যাঁ, জি। এই ধরনের জিনিসগুলোই থাকতে পারে। তার মানে একটা বাক্যের মধ্যে পূর্ণাঙ্গ যে জিনিসগুলো থাকবে সেগুলো হচ্ছে, আমরা যদি আমরা দেখি যে কি কি আমাদের দরকার, তার মানে কে করছে, তার মানে কাজটা কে করছে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপরে আমরা যদি বলি এরপরে কি করছে, এটা থাকতে পারে। এরপরে কোথায় করছে, এটা থাকতে পারে। স্যার, তারপরে আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? শেয়ার করেন নাই মনে হয়, আমরা স্ক্রিনে তো আর কিছু দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। তাহলে স্ক্রিন শেয়ার করা হয়নি, হ্যাঁ, ঠিক আছে। স্যার, আপনার সাউন্ডটা একটু কম আসতেছে, শুনতে পাচ্ছি কম। মোবাইলের সাউন্ড বাড়ায় নেন আপনারা। আমার সাউন্ড মনে হয় না কম। সাউন্ড কি কম? সাউন্ড কম আসছে। স্যার আমার ঠিক আছে। তাহলে আপনারা যাদের কম মনে হচ্ছে আপনারা একটু বাড়ায় নেন। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে মোটামুটি। আচ্ছা, এবার স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি, দেখা যাচ্ছে। কে করছে, কি করছে, কোথায় করছে, তারপরে কখন করছে, তারপরে কেন করছে? হ্যাঁ কেন করছে। আর কি থাকতে পারে, কিভাবে করছে। তাহলে চিন্তা করে দেখেন তো এর বাইরে আর কোনো কিছু আছে কিনা। তাহলে এইবার এই জিনিসগুলোকে আমরা যদি নাম দিতে চাই, যে এই জিনিসটা আসলে কে কি, এটা যদি জানতে চাই, তাহলে কে করছে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্ট। ঠিক আছে।
এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে যদি আমরা বলি যে কি করছে, কি করছে? হ্যাঁ তার মানে এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট। ঠিক আছে, কি করছে যদি বলি তাহলে এটা হলো অবজেক্ট। আচ্ছা, এরপরে আছে আমাদের কোথায় করছে, তার মানে এটা হলো প্লেস। তারপরে যদি আমরা বলি কখন করছে, প্লেস, তাহলে স্থান, এটা হলো টাইম। টাইম। তারপরে কেন করছে, সময়, কেন সময়, করছে এটা যদি বলি স্থান, তাহলে হলো রিজন। রিজন, ইয়েস। আর যদি আমরা বলি কিভাবে করছে, কারণ, why, কারণ, কি কারণে, যদি বলি কাজটা কিভাবে করছে তাহলে এটাকে আমরা বলতে পারি মডিফাই। how, কেন করছে এটাকে যদি মানে কিভাবে how, করছে তাহলে এটা হচ্ছে আমাদের মডিফায়ার। জি, আচ্ছা, তার মানে এই জিনিসগুলো থাকে বাক্যের ভিতর, সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, প্লেস থাকে, টাইম থাকে, রিজন থাকে এবং মডিফায়ার থাকে। তাহলে এই মডিফায়ারের কাজটা কি, মডিফায়ারের কাজটা হচ্ছে যে কাজটা কেমন বা কিভাবে করছে। কিভাবে, আমরা এখানে বলতে পারি যে কাজটা কেমন বা কিভাবে করছে, সেটাকে আমরা বলতে পারি মডিফায়ার। তো এই যে জিনিসগুলো আমরা পেলাম, ঠিক এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে বাক্য বানাতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে এই জিনিসগুলো নিয়ে যখন বাক্য বানাবো তাহলে এর মধ্যে আপনার দেখেন এই যে শীটটা একটু পড়বেন আপনারা, এখানে যা দেওয়া আছে আমাদের, পড়লে পরে এটার বিস্তারিত আরো পাবেন। তো অর্ডার অফ সেন্টেন্স, এটা হচ্ছে সেন্টেন্সের সঠিক অবস্থান। সেন্টেন্সের মধ্যে গ্রামাটিক্যাল যে রুলস রেগুলেশন আছে এগুলো সঠিক ব্যবহারটাই হচ্ছে এই ওয়ার্ড অর্ডার অফ সেন্টেন্স। তাহলে আমরা বাক্যগুলো এভাবে সাজাতে পারি, যখন একটা সেন্টেন্স আমরা বললাম এই জিনিসগুলো সব আমাদের বসবে, তখন আমাদের কাছে যেভাবে বাক্য সাজাবো সেটা হচ্ছে প্রথমে বসবে আমাদের সাবজেক্ট, আমাদের সাবজেক্ট বসবে, এরপরে হচ্ছে এই যে ভার্ব যেটা নিয়ে আমাদের কাজ, তারপরে ভার্ব বসবে, এরপরে হচ্ছে আমাদের এই যে আমরা যে জিনিসগুলো আমরা এখানে আমরা বোর্ডে লিখেছি যে প্রথমে সাবজেক্ট বসালাম, তো সাবজেক্ট বসানোর পরে আমাদের যে বাক্যটা আর কি, আমরা যদি বাক্যের গঠনটা এখানে লিখি আর কি, যে কি কি বসবে, তাহলে আমরা প্রথমে বসাবো সাবজেক্ট, এরপরে তো আমাদের সেই যেটা নিয়ে এত কিছু আমাদের কাজ, যে সাবজেক্ট প্লাস আমাদের ভার্ব, এরপরে এইখান থেকে যে জিনিসগুলো বাকিটা আমাদের আছে, এই সাবজেক্ট নিলাম, এরপরে এই যে কটা জিনিস আমরা লিখেছি এই কটা জিনিসকে আমরা একটু সাজাবো। কিভাবে সাজাবো, তাহলে আমাদের প্রথমে আসবে হচ্ছে অবজেক্ট, তারপরে আমরা এই যে ম্যানারের কথা বলেছিলাম, অবজেক্ট যদি লেখা হয় এরপরে আসবে হচ্ছে আমাদের ম্যানার, ম্যানারের পরে আমাদের আসবে হচ্ছে প্লেস, তার মানে ও এম, এরপরে আসতেছে আমাদের পি, প্লেসের পরে আসবে আমাদের টাইম, সর্বশেষ আমাদের টাইম বসাতে হবে। এরপরে হচ্ছে একদম সর্বশেষ যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের রিজন। তাহলে আমাদের সেন্টেন্সটা গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওএমপিটিআর, অবজেক্ট, ম্যানার, প্লেস, টাইম এবং রিজন। তাহলে এই অর্ডারে আমাদেরকে একটা বাক্য সাজাতে হবে। তাহলে আমরা এখন একটা উদাহরণ দেখি, আপনারা এই উদাহরণটা মনোযোগ দিয়ে দেখেন। যে তাহলে এখন কথা হচ্ছে একটা বাক্যের মধ্যে এই জিনিসগুলো কিভাবে পাওয়া যায়, সেই পাওয়ার উপায়টা হচ্ছে কি, যে ধরেন একটা বাক্য আছে আপনার কাছে দেওয়া আছে, এই বাক্যের মধ্যে কে সাবজেক্ট কে অবজেক্ট আপনি বুঝতে পারছেন না, তাহলে এই জিনিসগুলো আপনাকে এখন পাওয়া দরকার। তাহলে আপনি সেগুলো কিভাবে পাবেন, এগুলো পাওয়ার সহজ উপায় আছে। যদি আমাদের সাবজেক্টের দরকার হয় তাহলে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, যদি আমাদের অবজেক্ট দরকার হয় তাহলে কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কোথায় করছে যদি আমাদের প্রশ্ন করা হয়, কোথায় দ্বারা প্রশ্ন করলে প্লেস পাওয়া যায়, যদি আমরা কখন দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা টাইম পাবো, যদি আমরা কেন দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা রিজন পাবো, আর যদি কেমন বা কিভাবে দ্বারা প্রশ্ন করি তাহলে মডিফায়ার পাবো। এটা এভাবে হচ্ছে আমাদেরকে জিনিসগুলো খুঁজে নিতে হবে আর কি। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, যে একজন গায়িকা প্রতিদিন সকাল 7টার সময় বিটিভিতে অত্যন্ত সুন্দরভাবে জাতীয় সঙ্গীত গায়, কারণ সে বিটিভির একজন নিয়মিত গায়ক। তাহলে এই টোটাল হচ্ছে বাক্যটা, এখন আপনার কাছে বড় মনে হতে পারে কিন্তু আসলে বাক্যটা বড় না। আমি যদি তাদেরকে সাবজেক্ট ভার্ব ও এমপিটি আর এই স্টাইলে বাক্যটা সাজাই তাহলে এটা খুবই ছোট একটা ব্যাপার। তাহলে প্রথমে আমাকে সাবজেক্ট দরকার, তাহলে একজন গায়িকা প্রতিদিন সকাল 7টার সময় বিটিভিতে, এর মধ্যে সাবজেক্টকে,
তাহলে সাবজেক্ট পাওয়ার জন্য আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়, তাহলে এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো। তাহলে আমরা যদি বলি যে কে গায়, আমরা জানি কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, তাহলে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাবো, তাহলে কে গায়, একজন গায়ক। আচ্ছা, এরপরে আমাদের অবজেক্ট দরকার। অবজেক্টের জন্য আমরা কি বা কাকে বা কাদেরকে দ্বারা প্রশ্ন করতে হয়, তাহলে যদি প্রশ্ন করি কি গায়, তাহলে আছে এই যে জাতীয় সঙ্গীত গায়, তাহলে এই জাতীয় সঙ্গীতটা হচ্ছে আমাদের এখানকার অবজেক্ট। ও এম, এরপরে হচ্ছে আমাদের সাবজেক্ট গেল, ভার্ব তো দিবই, গাওয়া, এই গাওয়াটা হচ্ছে ভার্ব, এটা আমরা সবাই পাই। আর এই প্রশ্নটা করতে হয় সবসময় ভার্বের কাছে। ভার্ব হচ্ছে একটা বাক্যে সব জানতা, ভার্বের কাছে প্রশ্ন করলে সব কিছুর উত্তর পাওয়া যায়। তাহলে এখন যদি আমরা ভার্বকে বলি এই যে গায়, কে গায়, তাহলে সাবজেক্ট পেলাম, একজন গায়ক। কি গায়, জাতীয় সঙ্গীত গায়, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। ম্যানার দরকার, তাহলে কিভাবে, কিভাবে দ্বারা প্রশ্ন করতে হয়, কেমন বা কিভাবে, কিভাবে গায়, অত্যন্ত সুন্দরভাবে গায়, তাহলে এই যে অত্যন্ত সুন্দরভাবে, এটা হচ্ছে এই বাক্যের ম্যানার। এখন আমার প্লেস দরকার, তাহলে আমি প্রশ্ন করব কোথায় গায়, এই গায়কেই প্রশ্ন করব কোথায় গায়, তাহলে আমরা প্লেসটা পেয়ে যাব। তাহলে প্লেস হচ্ছে বিটিভিতে গায়, সে কোথায় গায়, বিটিভিতে, বিটিভি নামক একটা জায়গা, সেখানে গায়। এবারে কখন গায়, কখন দ্বারা আমরা প্রশ্ন করব, তাহলে আমরা টাইম পাবো, প্রত্যেক দিন সকাল 7টার সময়, এটা হচ্ছে এই বাক্যের টাইম। এরপরে হচ্ছে রিজন, কেন গায়, এই কারণ সে বিটিভির একজন নিয়মিত গায়ক, তাহলে এই যে এইটা হচ্ছে কারণ, সে বিটিভির নিয়মিত গায়ক, এই জন্য সে বিটিভিতে গান গায়। তাহলে এইভাবে করে আমরা একটা বাক্যের সবকিছু আমরা পেতে পারি। তাহলে এই জিনিসটা একটু আপনারা দেখেন যে মোটামুটি এটা বুঝলেন কিনা, আমাকে একটু 1 মিনিট সাড়া দেন। আর কথা বলা শেষে সবাই মাইক্রোফোন অন করবেন, বারবার যেন বলতে হয় না যে মাইক্রোফোন অফ করেন, অফ করেন, আপনার কথা বলা শেষ মাইক্রোফোন অফ করে দিবেন। আচ্ছা, এইটুকু জিনিস আপনারা বুঝছেন কিনা ক্লিয়ারলি বলেন, একটু জানান আমাকে। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, স্যার তাহলে আমরা বুঝছি যদি স্যার, বুঝে কিন্তু থাকি, যদি আমরা এটা বুঝে থাকি, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আচ্ছা, এখন আমরা এই বাক্যটাকে তৈরি করব, বানাবো আর কি। তাহলে পূর্ণাঙ্গ বাক্য এখন আমরা তৈরি করব, আমরা সব জিনিসগুলো পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রথম বসাতে হয় সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি, দেখেন সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্টটা হচ্ছে একজন গায়ক, তার মানে এ সিঙ্গার। এরপরে সাবজেক্ট, তারপরে ভার্ব দিতে হয়, ভার্বটা হচ্ছে সিংস। তারপরে আমাদের অবজেক্ট, অবজেক্ট কি ছিল, অবজেক্ট ছিল হচ্ছে জাতীয় সঙ্গীত, দ্য ন্যাশনাল অ্যানথেম, তাহলে এ সিঙ্গার সিংস দ্য ন্যাশনাল অ্যানথেম। আচ্ছা, এরপরে ও গেল, অবজেক্ট গেল, এরপরে হচ্ছে ম্যানার, ম্যানার আমাদের ম্যানারটা কি ছিল, ম্যানারটা ছিল হচ্ছে আমাদের কিভাবে গায়, অত্যন্ত সুন্দরভাবে, সো সুইটলি, যে আমরা দিয়ে দিলাম যে সো সুইটলি, অত্যন্ত সুন্দরভাবে। এরপরে ম্যানার গেল, এম এর পরে আছে পি, প্লেস, কোথায় গায়, বিটিভিতে গায়, তাহলে ইন বিটিভি, এভরিডে অ্যাট 7 PM, এটা ছিল আমাদের টাইম, প্রত্যেকদিন সকাল 7টার সময়, এভরিডে অ্যাট 7 PM হচ্ছে সেই সকাল 7টার সময়। এরপরে টাইমের পরে আছে আমাদের আর রিজন, কারণ রিজনটা ছিল কারণ সে বিটিভির একজন নিয়মিত গায়ক, বিকজ হি ইজ আ রেগুলার সিঙ্গার অফ বিটিভি। তাহলে আমরা বুঝলাম যে আমাদের টোটাল বাক্যটা সাজাতে হবে, মূল বাক্য একটা বাক্যের মধ্যে যদি থাকে এই টোটাল জিনিসগুলোই থাকবে, এর বাইরে আর কোনো কিছু থাকা সম্ভব নয়। টোটাল একটা বড় বাক্য সর্বোচ্চ আপনার এত বড় হতে পারে, এই সর্বোচ্চ এত বড় বাক্যের মধ্যে আপনার এই জিনিসগুলো থাকবে, এর বাইরে আর কোনো কিছু থাকা পসিবল না। আচ্ছা, এইটুকু কথা আমরা আশা করি বুঝতে পারছি যে একটা বাক্যের মধ্যে সর্বোচ্চ থাকতে পারে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন, এর বাইরে আর কোনো কিছু থাকবে না। তাহলে আমরা এখন আরো কিছু, এটা হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার, মাদার স্ট্রাকচার। এই স্ট্রাকচারটার পরে আমাদের আরো কিছু স্ট্রাকচার আমাদেরকে জানতে হবে, যেগুলো দ্বারা আমরা পূর্ণাঙ্গ একটা বাক্যকে সবসময় স্বাধীনভাবে নিজের মতো করে লিখতে পারবো। আর এটা একটা আইডিয়া দিচ্ছি, ধারণা দিচ্ছি আপনাদেরকে। আর যেহেতু এরপরে লং, প্রত্যেকটা শিডিউল তো আপনারা দেখছেন যে আমরা যে শিডিউলটা দিয়ে দিচ্ছি, আপনাদের ক্লাসের শিডিউল আছে, সেই শিডিউল অনুযায়ী মূলত আপনাদের সব ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। আশা করি সেই শিডিউলগুলো আপনারা দেখছেন, সবাই দেখছেন আশা করি আমাদের ক্লাস শিডিউল।
যে ক্লাস রুটিনটা দেওয়া আছে এই রুটিন মোতাবেক ক্লাস হবে। যে কোনো কারণে কোনো ক্লাস নিতে না পারলে সরাসরি যদি নিতে নাও পারি রেকর্ডিং করে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এই যে আজকে আমাদের 2 তারিখ ছিল, 2 তারিখে আমাদের এই যে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস হওয়ার কথা ছিল, এই যে একটা স্পেশাল ক্লাস ছিল, সেই ক্লাসটা আমরা এখন নিচ্ছি। আচ্ছা, এরপরে আপনারা জানেন যে বিসিএস এক্সাম গুলো মঙ্গলবার, কোনো মঙ্গলবার, গত মঙ্গলবার নেওয়া সম্ভব হয়নি, যার নেট ছিল না পর্যাপ্ত, যে কারণে এই 2টা বিসিএস মিলে আগামী মঙ্গলবারে ক্লাস হবে। এরপরে 3 তারিখে আগামীকালকে ইংলিশ লেকচার 1 নাউন কাউন্টেবল আনকাউন্টেবল এই টোটাল ক্লাস আমি একবার নিয়েছি, আরো একবার নিব আর কি। মোটামুটি একটা ভিউ আলোচনা করব, করে ডাইরেক্ট নিতে না পারলেও আমি রেকর্ডিং করে ছেড়ে দেবো। তো এই সিরিয়ালে এই রুটিন অনুযায়ী আপনাদের ক্লাস হবে আর কি, ক্লাস চলতে থাকবে। তো ঠিক আছে, তাহলে আমরা এখন এরপরে 2 নম্বর গঠন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রেডিকেট ওয়ার্ড বা ফ্রেজ। অর্থাৎ প্রেডিকেট আমরা জানি সাবজেক্ট এবং প্রেডিকেট, সাবজেক্ট হলো যার সম্পর্কে বলা হয়, আর প্রেডিকেট হলো তার সম্পর্কে যা বলা হয় সেটা। তাহলে একটা মানুষ সম্পর্কে বা কোনো একটা বিষয় সম্পর্কে আমি যা কিছু বলবো, যেমন ধরেন আমি বললাম যে রহিম মিয়া বীর পুরুষ, তাহলে এই যে রহিম মিয়া আর তার সম্পর্কে বললাম যে সে হচ্ছে বীর পুরুষ, বীর পুরুষটা হচ্ছে প্রেডিকেট। যেমন এই জিনিসটা আমাদের যাবে ভার্বের পরে, যদি বাক্যে আর কোনো কিছু না থাকে শুধু এইটুকু থাকে তাহলে গঠনটা হবে সাবজেক্ট ভার্ব প্রেডিকেট। এই বাড়িটি আমাদের, তাহলে দিস ইজ আওয়ার হাউস। এই যে এই এটা হচ্ছে সাবজেক্ট, এই দিসটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর আওয়ার হাউসটা হচ্ছে প্রেডিকেট, এটা হচ্ছে আমাদের বাড়ি। তার স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না, হিজ ড্রিম উইল নেভার কাম ট্রু। বালিকাটি চা তৈরি করে, দ্য গার্ল মেক্স টি। এই বালিকা হচ্ছে সাবজেক্ট, আর তৈরি করা, এই তৈরি করাটা হচ্ছে এখানে ভার্ব, আর সে কি তৈরি করে, চা তৈরি করে, এটা হচ্ছে এই বাক্যের প্রেডিকেট। তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট 2 প্রকার হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যদি অবজেক্ট লিখতে চাই, যে আমরা যদি বলি অবজেক্ট, এটা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে ডিরেক্ট অবজেক্টটা কি জিনিস? ডিরেক্ট অবজেক্টটা হচ্ছে যে এটাকে আমরা বলবো বস্তুবাচক অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট মানে বস্তুবাচক অবজেক্ট, আর ইনডিরেক্ট অবজেক্ট মানে হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। অর্থাৎ আমি যদি বলি যে ধর আমি একটা বাক্য এরকম বললাম, কথা এরকম দেওয়া আছে যে ধর আমি একটা বাংলা বাক্য বললাম যে সরকার আমাকে গোল্ড মেডেল পুরস্কার দিয়েছে। তাহলে দেখেন সরকার আমাকে গোল্ড মেডেল পুরস্কার দিয়েছে, তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে সরকার, আর আমাকে এটা একটা অবজেক্ট। কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, এটা সবসময় মনে রাখতে হবে। অবজেক্ট পাওয়া হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, ঠিক আছে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে কাকে দিয়েছে, আমাকে দিয়েছে, এই আমিটা হচ্ছে এই বাক্যের অবজেক্ট, কিন্তু আমিটা যেহেতু একটা ব্যক্তি তাই এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এই আমিটা হচ্ছে এই বাক্যের ইনডিরেক্ট অবজেক্ট। আর ডিরেক্ট অবজেক্টটা হচ্ছে গোল্ড। কি দিয়েছে, আমাকে দিয়েছে হচ্ছে গোল্ড মেডেল দিয়েছে, যে গোল্ড মেডেল যে দিয়েছে এটা হচ্ছে আমার এই বাক্যের ডিরেক্ট অবজেক্ট। আর গোল্ড মেডেল পুরস্কার দিয়েছে, এই পুরস্কার দেওয়াটাই টোটালটাই হচ্ছে আমার এই বাক্যের ভার্ব। তাহলে আমাদের অবজেক্ট 2 প্রকার। এখন কোনো কোনো সময় একটা মাত্র অবজেক্ট থাকতে পারে, যেমন সে টাকা দিয়েছে, কাকে দিয়েছে, এই ইনডিরেক্ট অবজেক্টটা নাই। আবার সে আমাকে দিয়েছে, এখানে ইনডিরেক্ট ডিরেক্ট দুটোই আছে। তাহলে আপনি সাবজেক্টের পরে যদি ডিরেক্ট অবজেক্ট থাকে ডিরেক্ট অবজেক্ট দিবেন, ইনডিরেক্ট অবজেক্ট থাকলে ইনডিরেক্ট অবজেক্ট দিবেন। আর যদি ডিরেক্ট ইনডিরেক্ট দুটোই থাকে তাহলে আমরা ডিরেক্টও আনতে পারি, ইনডিরেক্টও আনতে পারি, প্রথমে দুইটাই আমরা আনতে পারি। এখন তাহলে সেটাই আমরা একটু দেখি যে সিস্টেমটা কি। তাহলে বৃদ্ধ নাবিক নির্দোষ পাখিটিকে হত্যা করলো, ডিরেক্ট অবজেক্ট। দেখেন এই যে পাখিটি, এটা কিন্তু একটা বস্তুবাচক জিনিস, পাখি তো আর ব্যক্তি না। তাহলে দ্য ওল্ড সেলর কিল্ড দ্য হার্মলেস বার্ড, নির্দোষ পাখিটিকে সে হত্যা করেছে। তারপরে দেখেন অনেক সময় জেরি অনেক অপ্রয়োজনীয় কাজ করছিল, জেরি ডিড মেনি আননেসেসারি ওয়ার্ক। তাহলে জেরি এই বাক্যের সাবজেক্ট, ডিড ভার্ব, মেনি আননেসেসারি ওয়ার্ক এটা হচ্ছে তার
বস্তু, বস্তুবাচক অবজেক্ট। তারপরে দেখেন 4 নাম্বার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা প্রথমে ইনডিরেক্ট অবজেক্টটা বসাচ্ছি, পরে ডিরেক্ট অবজেক্ট বসাবো। আর এই জিনিসটাই যদি উল্টায় দেই যে আগে ডিরেক্ট অবজেক্ট পরে ইনডিরেক্ট অবজেক্ট, তাহলে তার আগে একটা প্রিপোজিশন বসে। আমার জন্মদিনে সে আমাকে একটি কলম উপহার দিল। তাহলে ওই যে আমরা যে একটা উদাহরণ এখানে লিখেছিলাম, সরকার আমাকে একটা গোল্ড মেডেল পুরস্কার দিল, এই সেই একই রকমই উদাহরণ, একই রকম কথা, যে হি প্রেজেন্টেড মি আ পেন অন মাই বার্থডে। তাহলে সে আমার জন্মদিনে আমাকে একটা গোল্ড মেডেল পুরস্কার দিল। তাহলে এই বাক্যটা সরকার আমাকে গোল্ড মেডেল পুরস্কার দিয়েছে, এটা প্রেজেন্টেড দিয়েই করেন আপনারা ভার্বটা। তাহলে এখন বলেন তো এটা আমরা কি লিখবো, ট্রান্সলেশন করে দেন তো, এটা দেখি কি বুঝলেন সবাই। সরকার আমাকে গোল্ড মেডেল পুরস্কার দিয়েছে, এটা ট্রান্সলেশন করে দেন সবাই। এটা ট্রান্সলেশন করে আর একবার বলেন, কি বললেন? সরকার আমাকে গোল্ড মেডেল পুরস্কার দিয়েছে, ওই গোল্ড পুরস্কার দিয়েছে ভার্ব করবেন প্রেজেন্ট। Government presented me গভর্নমেন্ট, a gold medal. হ্যাঁ গভর্নমেন্ট প্রেজেন্টেড মি আ গোল্ড মেডেল। ঠিক আছে, এই তো বুঝতে পারতেছেন। তাহলে এইভাবে সিরিয়াল এইগুলো শুনেন, ওই যে ওরাল্লাহ আমি তো ইংলিশ পাই না, ফ্রি হ্যান্ড রাইটিং পাই না, এই ধরনের ভাবনা চিন্তা করার কোনো দরকার নাই। আমি যতক্ষণ আছি, আমি জিনিসটাকে যেভাবে শর্ট করলে, সহজ করলে, উপস্থাপন করলে আপনাদের সামনে জিনিসটা সুন্দর হয়, সেটার জন্য আমি আছি, টেনশনের কোনো কারণ নাই। সিরিয়ালি মনোযোগ দিয়ে পড়বেন। আর আমি যে শীটগুলো দিচ্ছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস ভাই, সব হাতে বানানো শীট। এগুলো যেন তেন বইতে দেখানো টাকা পাবেন না, অসম্ভব। আপনি এইভাবে সিরিয়ালি কোথাও কোনো বইতে কোথাও পাবেন না, এগুলো খুবই গবেষণা করে বানানো জিনিস। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে আমি গতকাল তাকে একটি পার্সেল দিয়েছিলাম। ইয়েস্টারডে আই সেন্ট হিম আ পার্সেল। এবার দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিরেক্ট অবজেক্ট। আমরা জানি যে ইনডিরেক্ট অবজেক্ট আগে বসে, কিন্তু যদি ডিরেক্ট অবজেক্ট আগে বসে তাহলে ইনডিরেক্ট অবজেক্ট আগে একটা প্রিপোজিশন বসাতে হয়, আর কিছুই না। আব্বা আমার জন্য একটি জামা কিনলেন, ফাদার বট এ শার্ট ফর মি। এটা যদি আগের গঠনে লিখতাম তাহলে হতো ফাদার বট মি আ শার্ট, তাহলে আর এই ফর প্রিপোজিশনটা হতো না। কিন্তু যেহেতু উল্টিয়ে লিখেছি, তাই ফাদার বট এ শার্ট ফর মি। আমার বন্ধু আমাকে একটি বই দিয়েছিল, মাই ফ্রেন্ড গেভ আ বুক টু মি। তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নাউন। আমরা তাকে চেয়ারম্যান বানালাম, উই মেড হিম চেয়ারম্যান। এই যে অবজেক্টের পরে যে নাউনটা আসে, এটাকে কমপ্লিমেন্ট বলে, এটা মনে রাখবেন। অবজেক্ট দেওয়ার পরে অনেক সময় বাক্য কমপ্লিট হয় না, তখন বাক্য কমপ্লিট করার জন্য আমরা আলাদা একটা অতিরিক্ত ওয়ার্ড নিয়ে আসি, সেটা নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। তো এইটাকে বলা হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট নাউন কমপ্লিমেন্ট হতে পারে, অথবা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হতে পারে, অথবা প্রেজেন্ট পার্টিসিপল দিও। প্রেজেন্ট পার্টিসিপল আপনারা জানেন, এটাও আরেকটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কাজই করে। তাহলে উই মেড হিম চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান বানালাম। তাহলে উই সাবজেক্ট, মেড ভার্ব, হিম হচ্ছে এই বাক্যের অবজেক্ট, এবং চেয়ারম্যান হচ্ছে কমপ্লিমেন্ট, কিন্তু নাউন কমপ্লিমেন্ট। আবার এটা অ্যাডজেক্টিভ দিয়ে হতে পারে, আই গট দ্য লেটার ওপেন, আমি চিঠিটা খোলা পেলাম। তাহলে আই গট দ্য লেটার ওপেন, কিভাবে পেয়েছি, খোলা পেয়েছি। ওপেন শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, অবস্থা বোঝাচ্ছে আর কি। তারপরে এটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে হতে পারে, আই স দ্য বার্ড ফ্লাইং, আমি পাখিটিকে উড়তে দেখলাম। ফ্লাইংটা হচ্ছে এই বাক্যের কমপ্লিমেন্ট। তাহলে যখন অবজেক্ট থাকার পরেও বাক্য কমপ্লিট হয় না, তখন যে অতিরিক্ত একটা ওয়ার্ড আনা হয়, এটাকে কমপ্লিমেন্ট বলা হয়। এখন এই কমপ্লিমেন্ট হতে পারে নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আর অ্যাডজেক্টিভের আরেকটা রূপ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যা প্রেজেন্ট পার্টিসিপল মানে পার্টিসিপলটা অ্যাডজেক্টিভও তাই, সহজ কথা। আচ্ছা, এরপরে পাস্ট পার্টিসিপল হতে পারে, যে দ্য প্রিন্সিপাল গট দ্য নোটিস হাং, এই দেখেন এটা পাস্ট ফর্ম বসছে। আই গট মাই হেয়ার কাট। তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল। I know him dash to be a fool, এটাকে আমাকে টু বি ভার্বটাকে এখানে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তারপরে লোকে তাকে সৎ বলে জানে, পিপল নোজ হিম অনেস্ট। সে কখনো নিজেকে মহৎ মনে করতো না, হি নেভার কনসিডার্ড হিমসেলফ গ্রেট। আচ্ছা, এরপর দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিরেক্ট অবজেক্ট প্লাস প্রিপোজিশন প্লাস প্রিপোজিশনাল অবজেক্ট। আমরা জানি যে এই এরপরে এই প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা বসে, সেটাকে প্রিপোজিশনাল অবজেক্ট বলা হয়। নাউন 5 জায়গাতে বসে, তার একটা জায়গা হচ্ছে এইটা। তিনি গ্রামের সবাইকে খবরটা দিলেন, হি টোল্ড দ্য অ্যান্সার টু এভরিবডি ইন দ্য ভিলেজ, গ্রামের সবাইকে খবরটা দিলেন। এটা এই যে ইন দ্য ভিলেজ, এটা হচ্ছে এই যে এভরিবডি ইন, এই ইনটা হচ্ছে, দেখেন এখানে একটু মিলাই দিই, সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে টোল্ড, ডিরেক্ট অবজেক্ট হচ্ছে দ্য, নিউজ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট,
আর প্রিপোজিশন হচ্ছে দেখেন এই যে টু, এই যে প্রিপোজিশন দেওয়া আছে টু, এরপরে এই যে এভরিবডি ইন দ্য ভিলেজ, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ এই যে প্রিপোজিশন টু আছে, এই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এই কথাটা এখানে সরাসরি বসছে। ও আগের গঠনে আমরা দেখছিলাম যে এরপরে প্রিপোজিশন পরে সরাসরি একটা ওয়ার্ড বসে, সেটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। যেমন ফাদার গেভ, ফাদার বট আ পেন টু মি, বা ফর মি দেখেছিলাম ডাইরেক্ট একটা শব্দের পরে। আর এটা হচ্ছে এইখানে হচ্ছে এটা প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে একটা ফ্রেজও বসতে পারে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস প্রিপোজিশনাল অবজেক্ট। হি কল্ড অন মি, এই যে ভার্ব হচ্ছে কল্ড, অন হচ্ছে প্রিপোজিশন, আর মিটা হচ্ছে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা বসে সেটা নাউন বা প্রোনাউন হয় আর কি। তাহলে এটা হচ্ছে এখানে প্রিপোজিশনাল অবজেক্ট, প্রিপোজিশনের পরে বসেছে তাই। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস টু ইনফিনিটিভ। এরপর যদি নট আসে তাহলে টু যুক্ত ইনফিনিটিভ বসতে পারে অবজেক্ট হিসেবে। হি ওয়ান্টস টু গো, সে যেতে চায়। এই যে টু আসছে, এরপরে এই যে গো, এটা হচ্ছে ইনফিনিটিভ যুক্ত ভার্ব, এই ওয়ান্টস ভার্বকে পরিপূর্ণ করেছে। তারপর দেখেন তিনি এখানে আসবেন না বলে ঠিক করেছিলেন। হি ডিসাইডেড নট টু কাম হেয়ার। এই যে আসবেন না বলে ঠিক করেছিলেন, বলে বা তে এই ধরনের ভার্ব হলে মনে রাখবেন আমাদের এই যে বলে, এ ওয়াতে এই ধরনের ভার্ব হলে আমরা ইনফিনিটিভ যুক্ত করি। বাংলায় যদি এই ধরনের ভার্ব আসে তাহলে ইংরেজিতে আমরা সেখানে ইনফিনিটিভ যুক্ত করি। কার যেন ইয়া ওপেন করা আছে, মাইক ওপেন করা আছে, বললাম না সবাই মাইকটা অফ করে রাখবেন। আচ্ছা, হি ডিসাইডেড নট টু কাম হেয়ার, তিনি জনসমাজে কথা বলতে ভয় পান। হি ফেয়ার্স টু স্পিক ইন পাবলিক। এরপরে দেখেন 14 নম্বরের কথা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নট প্লাস টু ইনফিনিটিভ। অর্থাৎ নাউন বা প্রোনাউন বসতে পারে, এই তারপরে একটা নট বসবে এবং নটের পরে আবার ওই সেই টু যুক্ত ইনফিনিটিভ। আমি চাই না কেউ এটা করুক। আই ডু নট ওয়ান্ট এনিওয়ান টু ডু দিস, আমাকে এই কাজটা করতে সাহায্য করুন। প্লিজ হেল্প মি টু ডু দিস ওয়ার্ক। তাহলে এখানে আমাদের এই যে সাবজেক্ট বসতেছে, তারপরে ভার্ব বসতেছে এবং ভার্বের পরে একটা নাউন থাকতেছে, তারপরে নট থাকতেছে এবং টোটাল বাক্যটা কমপ্লিট করতে হচ্ছে। আমরা তাকে ধূমপান করতে দিতে পারি না। উই ক্যান নট অ্যালাউ হিম টু স্মোক। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন বা প্রোনাউন, বা এরপরে বিয়ার ইনফিনিটিভ বসতে পারে। বিয়ার ইনফিনিটিভ বসে বাক্যটা কমপ্লিট করতে পারে। আমি তাকে বাইরে যেতে দেখলাম। আই স হিম গো টু আউট। আমরা তাকে গান করতে দেখলাম। উই স হিম সিং। সে চোরটিকে ঘড়িটি চুরি করতে দেখলো। হি ওয়াচড দ্য থিফ স্টেল দ্য ওয়াচ। 16 নম্বর, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্যাট ক্লজ। ভার্বের পরে দ্যাট দিয়ে, দ্যাট ক্লজ দিয়ে বাক্য সম্পূর্ণ হতে পারে। আমি মনে করি বৃষ্টি হবে। আই এক্সপেক্ট দ্যাট ইট উইল রেইন। আমরা আশা করেছিলাম সে কৃতকার্য হবে। উই এক্সপেক্টেড দ্যাট হি উড সাকসিড। 17 নম্বর রুল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন বা প্রোনাউন প্লাস হচ্ছে দ্যাট ক্লজ। সরাসরি ভার্বের পরে দ্যাট ক্লজ বসতে পারে, আবার ভার্বের পরে একটা নাউন বা প্রোনাউন হতে পারে, তারপরেও দ্যাট ক্লজ বসতে পারে। তিনি আমাকে বললেন যে, ওই যে আমাকে বললেন, আমাকে কাকে বললেন, আমাকে, এই যে একটা অবজেক্ট আমরা পেয়ে গেলাম, তারপরে যে আসছে মানে দ্যাট আসছে এবং দ্যাটের পরে ওই যে আগামীকাল ঢাকা যাবেন, এটা হচ্ছে দ্যাট ক্লজ। তাহলে হি টোল্ড মি, ওই দেখেন টোল্ডের পরে মি আসছে, অবজেক্ট আসছে, একটা নাউন আসছে, তারপরে দ্যাট দিয়ে বাকি ক্লজ কমপ্লিট করা। দ্যাট হি উড গো টু ঢাকা দ্য নেক্সট ডে। আচ্ছা, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডাব্লিউএস কোশ্চেন, তারপরে ক্লজ বসবে। কেউ জানে না কখন সে আসবে। নোবডি নোজ হোয়েন হি উইল অ্যারাইভ। এই যে ডাব্লিউএস কোশ্চেন মাঝখানে বসায় এই যে করা হয়, এটাকে ইমবিডেড কোশ্চেন বলা হয়। আমরা যখন টোফেলের রুলগুলো পড়ব সিরিয়ালে, তখন সেখানে এই রুলটাও আসবে এক সময়, এটাকে বলা হয় ইমবিডেড কোশ্চেন। মূল যে ক্লাসগুলো সব মন্দির দিয়ে করলেও এগুলো সব বানায় বানায় লেখা যায় ফ্রি হ্যান্ডের জন্য। ফ্রি হ্যান্ড মানেই ওই মূল ইংলিশ ক্লাসগুলো, আর কিছু না। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন বা প্রোনাউন প্লাস ইন্টারোগেটিভ প্লাস ক্লজ। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কোথায় গিয়েছিলে। হি আস্কড মি হোয়ার ইউ হ্যাড গন। সবই এইগুলোর অন্তর্ভুক্ত। এটা সবই, এইগুলো সবই এই কোশ্চেনের, ইমবেডেড কোশ্চেনের অন্তর্ভুক্ত। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইন্টারোগেটিভ প্লাস টু দিয়েও কমপ্লিট করা যায়। আমি গাড়ি চালাতে জানি, দেখেন এই যে বললাম না তে ও এতে আসলে ইনফিনিটিভ যুক্ত হয়। আই নো হাউ টু ড্রাইভ। বালকটি সাঁতার কাটতে জানে, এই যে তে।
দ্য বয় ডাজ নট নো হাউ টু সুইম, কাটতে জানে না, সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। আচ্ছা, তাহলে এরপরে দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন বা প্রোনাউন, তারপরে ইন্টারগেটিভ, তারপরে হচ্ছে টু যুক্ত ইনফিনিটিভ। তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে দাবা খেলতে হয়। হি হ্যাজ টট মি হাউ টু প্লে চেস। তারপরে দেখেন 22 নম্বর রুল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইন্ট্রানজিটিভ প্লাস টু প্লাস ইনফিনিটিভ। আমি তার বক্তৃতা শোনার জন্য অপেক্ষা করেছিলাম। আই ওয়েটেড, সাবজেক্ট প্লাস ভার্ব, টু হিয়ার, এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, হিজ স্পিচ। ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ আপনারা আসলে জানেন। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্ব অবজেক্ট নেয়, ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্ব অবজেক্ট নেয় না। আচ্ছা, এরপরে আমার দাদা 90 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। মাই গ্র্যান্ডফাদার লিভড ফর 90 ইয়ার্স। আচ্ছা, এরপরে কিছু রুলস আছে, এগুলো আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন আরো। এগুলো আপনাদেরকে আরো দেওয়া হলো প্র্যাকটিস করার জন্য, এগুলো আপনারা বাংলা করে করে দিবেন। এই যা আছে নিজেরাই, 1 নাম্বার থেকে শুরু করে যা আছে এগুলো সব হোমওয়ার্ক। 2 নাম্বার 3 নম্বর এগুলো সবই হোমওয়ার্ক থাকবে। আপনারা এই যে আপনাদের যে হোমওয়ার্ক পরীক্ষাটা আছে বৃহস্পতিবার, এটা যেহেতু রিটেন ক্লাস। আর একটা কথা আমি বলে রাখি, আমার পরীক্ষার সিস্টেমটা একটু ভালো করে আপনাদেরকে জানায় রাখি। সবাই এখানে আছেন, মাথায় রাখেন ব্যাপারটা। পরীক্ষা হবে মানে আপনার ইয়ার স্টাইলে, পিএসসির স্টাইলে, কোনো রকম গুগল ডকের পরীক্ষা হবে না আর কখনো। প্রশ্ন দিয়ে দিব, প্রশ্নটা আপনারা ওপেন করবেন। আর এইটা সবাই একটু কষ্ট করে প্রিন্ট করে নেবেন। এই যে ওএমআর শিটটা একটু কষ্ট করে কয়েকটা পেজ 10-15 পৃষ্ঠা এপিট করে নেবেন, বা প্রয়োজন একটু ছোট করে নেবেন। প্রশ্নটা ওপেন করে ঠিক ঘড়ি ধরে একের এ বা 2 এর বি এইভাবে করে আপনারা সব পূরণ করে ফেলবেন। পূরণ করার পরে আপনারা অ্যান্সার শিট অ্যান্সার পেয়ে যাবেন। যেমন ক্লাসে যেমন আমরা সরাসরি ক্লাস নেই, আমরা তখন কি করি, ধরেন আমার 100 স্টুডেন্ট এভাবে ক্লাসের মধ্যে আছে, পরীক্ষা দিচ্ছে, সবার পরীক্ষা দিয়ে আমরা হয়তো মানে এই অ্যান্সার শিট, এই শিটটা মানে পরীক্ষার প্রশ্নটা হয়তো উল্টা ক্লাসে যেটা করতাম যে পাশের জনের সাথে বদলায় নেওয়া হতো আর কি, বা আমরা হাতে নিতাম, নিয়ে র্যান্ডমলি এই পাশেরটা ওই পাশে, ওই পাশেরটা এই পাশে দিয়ে দিতাম, মানে একজনেরটা আরেকজন মিলায়। এখন যেখানে এখানে সেই সুযোগটা নাই, তবে আপনাকে বলে দেওয়া হবে। ক্লাসে যেরকম ডাইরেক্ট বলে দেওয়া হতো, যে একটা ফিলিংস ছিল, টিচার বলতেছে একের এ, 2 এর বি, বা 3 এর 3, 4 এর 5, 4 এর 4, বা 4 এর 1, 5 এর 1, এরকম যখন ক্লাসে বলে দিতাম আর আপনারা মিলায় মিলায় নিতেন। এই যে ক্লাসগুলো করা হয়েছে ঠিক এইভাবেই আপনার পরীক্ষা দেওয়া হয়ে যাবে। আপনি পরীক্ষা দেওয়ার পরে একটা ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওতে অ্যান্সার শিটটা রেকর্ডিং করা থাকবে, ওখানে বাজবে 1 এর 1, 2 এর 4, 3 এর 2, 4 এর 1, এরকম বলতে থাকবে, আর আপনি আস্তে আস্তে করে মিলাইতে থাকবেন। ব্যাস, আপনার পরীক্ষা দেওয়া হয়ে গেল। এতে হবে কি, যে পিএসসির যে স্টাইলটা ছিল, সেই পিএসসির স্টাইলে কিন্তু আপনার পরীক্ষাটা দেওয়া হয়ে গেল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ আপনার গুগল ডকে পরীক্ষা হলে কি আপনার পিএসসি গুগল ডক দিবে যে তুমি এখানে টিক দাও? আপনাকে এখানে টাইমের মধ্যে আপনি গোল্লাটা পূরণ করতে পারতেছেন কিনা, গোল্লা পূরণ করতে গিয়ে ডানে বামে সরে যাচ্ছে কিনা, এই যে সব ব্যাপারগুলো আছে, এই প্র্যাকটিস গুলো করতে হবে। একটা গোল্লা বামে ডানে বামে সরে যায়, আসতে পিএসসি আপনার পরীক্ষাটাই ক্যান্সেল করে দিবে, দেখবেই না। ওর যদি ওএমআর মেশিনে কোনো রকম ভুল ধরে যে আপনি পূরণ করতে ভুল করছেন, আপনারটা পুরো বাদ। তাহলে আপনি গুগল ডকে পরীক্ষা দিয়ে আমার কোনো লাভ নাই। চিন্তা করে দেখলাম এটা হবে না। এই জন্য এই ওএমআরটা প্রিন্ট করে নেবেন, আর হচ্ছে আপনারা এই পরীক্ষাগুলো দিবেন। আর যেটা রিটেন হয়, সেটা রিটেনটা আপনারা একটা খাতায় লিখবেন। রিটেন তো লিখতেই হবে, রিটেন আপনি কোথায় গুগল ডকে দিবেন? আপনার খাতা নেবেন, নিয়ে আমরা এই যে হোমওয়ার্কটা দিচ্ছি আমাদের এই ক্লাসের, এই হোমওয়ার্কটাও আপনি সুন্দর করে লিখবেন। এই যে এই হোমওয়ার্কগুলো আছে, এগুলো বাংলা আপনারা লিখবেন এইভাবে অনুযায়ী, যে এই যে এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, এগুলোর বাংলা লিখে দেবেন, বাংলা বুঝবেন। বা অথবা আপনি মনে করেন এর আন্দাজে আমরা এখানে যে 5টা করে বাক্য দিছি, এই 5টা বাক্যর বাইরে আপনি আরো একটা করে বাক্য লিখবেন, বাংলা লিখবেন, এবং তার সাথে ইংলিশটাও লিখবেন। লিখে লিখে আমাদেরকে সাবমিট করবেন। প্রত্যেকটা গঠনের উপরে আপনি বুঝে বুঝে, এখানে 5টা উদাহরণ দেওয়া আছে, এই 5টা পড়ার পরে আপনি আরো 2টা করে উদাহরণ লিখবেন। তাহলে আমাদের এই যে হোমওয়ার্কটা হচ্ছে কি, আবার একটু বুঝাই দিই। আমাদের এইখানে যে প্রত্যেকটা গঠন আছে, এই গঠনটা পড়বেন, এই 5টা উদাহরণ পড়ে নিজে সেটা খুব ভালো করে বুঝবেন। বোঝার পরে নিজে আরো 2টা করে উদাহরণ নিজে লিখবেন। তাহলে হোমওয়ার্ক হচ্ছে ওই 2টা করে উদাহরণ, এই একে আরো 2টা, এই গঠনের উপর 2টা করে উদাহরণ লিখবেন। লিখে আপনার বৃহস্পতিবার দিন গ্রুপে সাবমিট করে দেন। তাহলে আমি ওইখান থেকে দেখে নিব। একটা পোস্ট দিয়ে দেব, সেই পোস্টে আপনি এগুলো সবকিছু দিয়ে দিবেন। আচ্ছা, হোমওয়ার্কটা আপনারা বুঝতে পারছেন সবাই? এই প্রত্যেকটা রুলের উপরে 2টা করে আপনারা এই 5টা উদাহরণ দেওয়া আছে, বা যে কটা দেওয়া আছে, এগুলো পড়বেন সুন্দর করে।
পড়ার পরে নিজের থেকে বানায় আরো 2টা করে সেন্টেন্স লিখবেন, লিখে সেটা সাবমিট করবেন। আর এখানে আরো কিছু এক্সট্রা এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো করে নিন। এই এক্সারসাইজ গুলো আপনারা এখান থেকে করবেন। এই এক্সারসাইজ গুলোর উত্তর দেওয়া আছে, উত্তরটাকে দেখবেন না, হ্যাঁ। আর তারপরে কিছু আছে এই যে এলোমেলো বাক্য, এলোমেলো করে দেওয়া আছে, ইট, সার্ভ, শের এ বাংলা, হ্যাঁ, কনসিডার এ আওয়ার, টু পিপল, দ্য গ্রেট, এটাকে আপনি কমপ্লিট করবেন। এই হোমওয়ার্ক, এটাও একটা হোমওয়ার্ক। এটাকে আপনি পুরো বাক্যটা সাজাবেন যে কিভাবে হবে। তার মানে এই যে বাক্যটা যখন আপনি সাজাতে পারবেন, তার মানে বোঝা গেল আপনি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ম্যানার, প্লেস, কোথায় কোনটা কিভাবে বসাতে হবে এগুলো আপনি চেনেন। এর অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সারটা আগে দেখবেন না, মোটেও তাকাবেন না অ্যান্সারের দিকে, আগে এটা কমপ্লিট করবেন। এটা হচ্ছে আপনার বাসার নিজের ওয়ার্ক, কমপ্লিট করে তারপরে অ্যান্সারটা দেখবেন, এই যে এইটা। আর উপরে যে রুলটা আমরা দিলাম, এই যে রুল, এই রুলটা আপনারা প্রত্যেকটা এটা পড়বেন, সুন্দর করে নিজে বুঝবেন। বোঝার পরে এই রুলের উপরে আপনি 2টা করে সেন্টেন্স লিখে সাবমিট করে দিয়েন, দেখে নেব তারপরে সেখান থেকে। যেহেতু এটা রিটেন ক্লাসগুলো তো এভাবে অনলাইনে এভাবে নেওয়া ছাড়া আর কোনো ওয়ে নাই। আচ্ছা, আশা করি এই ক্লাসটা সবাই বুঝতে পারছেন। তারপরে বলেন কোনো সমস্যা আছে কিনা। স্যার হোমওয়ার্কটা একটু বুঝাই দেন হোমওয়ার্কটা। হোমওয়ার্কটা হচ্ছে আবার বুঝাই দিচ্ছি, দেখেন এই যে আমরা যে রুলটা পড়লাম, এইখানে তো ইংলিশ বাংলা দেওয়া ছিল। এবার দেখেন এই যে সাম আদার ইম্পর্টেন্ট স্ট্রাকচার টু মেক এনি বাংলা সেন্টেন্স টু ইংলিশ, এইখানে স্ট্রাকচার দেওয়া আছে সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে আলি স্লিপস, ইন্ট্রানজিটিভ ভার্ব মানে কি, যে ভার্ব অবজেক্ট নেয় না। তারপরে দ্য ইয়ং লেডি ইজ ডজিং, হ্যাঁ, দ্য ইয়ং লেডি এই বাক্যের সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এই ডজিংটা হচ্ছে আপনার এই বাক্যের মানে আপনার ইন্ট্রানজিটিভ ভার্ব আর কি। তারপরে দ্য রুফ অফ দিস বিল্ডিং মে কলাপস, এই কলাপসটাও একটা ভার্ব, কিন্তু এমন একটা ভার্ব যে এই ভার্বটা এরপরে আর অবজেক্ট নেবে না। তাহলে আপনি এই 5টা রুল পড়লেন, পড়ার পরে আপনি নিজে আরো এর উপর আরো 2টা করে সেন্টেন্স বানাবেন। এই স্ট্রাকচারের উপরে আপনি নিজে 2টা সেন্টেন্স বানাবেন। এই হচ্ছে আপনার হোমওয়ার্ক। এরপরে আপনি আসেন, এটা এই স্ট্রাকচার একটা নোট দেওয়া আছে, এখানে এটা দেখবেন কি লেখা আছে, পড়বেন। পড়ার পরে দেখেন আমাদের 2 নম্বরের সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব প্লাস আরেকটা নতুন করে ওয়ার্ড, মানে ইন্ট্রানজিটিভ ভার্ব দিলাম, দেওয়ার পরে আরেকটা নতুন ভার্ব না দিলে বাক্যটা পূর্ণ হবে সেরকম দেওয়া। আলী স্লিপস ইন হিজ বেড, দেখেন আলী স্লিপস ইন্ট্রানজিটিভ ভার্ব পর্যন্ত ছিল। এই দেখেন এই যে এই প্রথম রুলটা। এরপর আরেকটু বড় করলাম, সে কোথায় ঘুমায়, ওই যে ওএমপিটিআর শেখানো হয়েছে, এই বাক্যগুলো বড় করবেন না ওএমপিটিআর দিয়ে বাড়ায় বাড়ায়। তাহলে আপনি এর সাথে একটা পি দিয়ে দিলেন, ইন হিজ বেড। ধর আরো বড় করতে চাইলেন, এবার টি দিবেন, ইন হিজ বেড অ্যাট 7 PM বা 7 AM, এরকম যদি দেখেন আরো বড় হচ্ছে বাক্যটা। এই যে ইন্ট্রানজিটিভ ভার্ব, এরপরে দেখেন আবার পার্টিসিপল দেওয়া হচ্ছে, যে মাসুদস বিল্ডিং ব্রকেন ডাউন, মাসুদের বিল্ডিংটা ভেঙে গেছে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা উদাহরণ পড়বেন। এই পাঁচটা উদাহরণ দেওয়া আছে, এগুলো আপনি নিজে পড়ে টোটাল জিনিসটা ক্লিয়ার করবেন, করে এর উপর নিজে 2টা বাক্য বানাবেন। এই হচ্ছে আপনার হোমওয়ার্ক। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এখানে ক্লোজ করব। এই ক্লাসে অনেক পড়া, নিজেদের অনেক পড়াটা কমপ্লিট করে নেবেন। বৃহস্পতিবারে এই হোমওয়ার্কটা একটা পোস্ট দিব এরকম গ্রুপে, দেখেন যে গ্রুপে লেখা থাকবে হোমওয়ার্ক সাবমিশন 1, এরকম একটা কথা লেখা থাকবে। ঠিক আছে, বা ফ্রি হ্যান্ড রাইটিং হোমওয়ার্ক সাবমিট, সেই এরকম একটা পোস্ট দিব, সেই পোস্টের কমেন্টে সবগুলো আপনারা এই হোমওয়ার্কগুলো সাবমিট করে দেবেন বৃহস্পতিবারে। এটা কিন্তু বৃহস্পতিবার পরীক্ষা, কিন্তু বলে দিলাম কি হবে, এটা কিন্তু বৃহস্পতিবারের পরীক্ষা। ঠিক আছে, কোশ্চেনও কিন্তু দিয়ে দিলাম, এই যে এইগুলোই আপনার কোশ্চেন, কারণ এখান থেকে আপনি বানায় লিখে দিবেন, সেটাই হচ্ছে পরীক্ষা। আর রিটেন, এটা গেল রিটেন। আর এমসিকিউ যে পরীক্ষাগুলো বলে দিচ্ছি, আবারও বলতেছি, এমসিকিউ কোশ্চেন দিব, কোশ্চেনটা মোবাইলে বা কম্পিউটার ওপেন করবেন, এইটা একটু প্রিন্ট করবেন কষ্ট করে, এই যে ওএমআর শিটটা প্রিন্ট করবেন, প্রিন্ট করে তার আপনি মনে করেন 1-এর 1 হবে, 2 হবে, তাহলে এই 2 আপনি এখানে কলম দিয়ে বৃত্ত ভরাট করলেন, একদম পিএসসি পরীক্ষার মতো সময় ধরে এখানে আপনি লিখে নেবেন যে এটা লেকচার নাম্বার 3, এটা বিষয় ছিল ইংলিশ বা বাংলা, তারপরে মার্কস ছিল 20 মিনিট, এটা ধরে যত মার্কস তত মিনিট, যেহেতু 100 মার্কের পরীক্ষা হবে, 20 হলে 20 মিনিট, 10 হলে 10 মিনিট, এইভাবে করে ধরে আপনি এটা কমপ্লিট করে তারপরে একটা উত্তর শীট দেওয়া হবে আপনাদেরকে ভিডিও, ওই উত্তর দেখে নিজে মিলায় নেবেন, কত পাইলেন নিজে জেনে যাবেন, ব্যাস হয়ে গেল। এরপরে সেই যে কত নাম্বার পাইছেন, এরপরে ধরেন এটা যে ইয়াটা থাকবে আর কি, মানে আপনার যেটা পোস্ট থাকবে, সেই পোস্টে আপনি ওইটা
সাবমিট করতেও পারেন, নাও করতে পারেন। মূল কথা হচ্ছে আমাকে এখানে দেখানোর প্রয়োজন আপনার খুব বেশি নাই, কিন্তু আপনি নিজে দেওয়া, এবং আমি মাঝে মাঝে এই টোটাল মার্কসগুলোর একটা শিট দিব। ধরেন এক মাসের একটা শিট দিলাম, ওই শিটে আপনি কোন কোন বিষয়ে কত মার্কস পাইছেন সেটা লিখে আপনি সাবমিট করবেন, তাহলে আমরা আপনাকে টোটাল মূল্যায়ন করব এইভাবে। বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। সবাই হোমওয়ার্কটা বের করে সাবমিট করেন। কালকের ক্লাস যদি এরকম নিতে পারি, আবহাওয়া ভালো থাকে, সব থাকে নিব, না হলে রেকর্ডিং করে ছেড়ে দেব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার আমি ফিরোজা, আমি জয়েন করতে একটু দেরি করে ফেলেছিলাম, এই জন্য স্যার আমি প্রথম